আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ৪৫তম বিসিএস এর ম্যাথ পার্টটুকু সলভ করব। এখানে ১ নং ম্যাথে কি বলা আছে যে আপনার এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই যে দুইটা রাশি আছে, এই রাশি দুইটা লসাগু এবং গসাগু এর গুণফল কত। তাহলে দেখেন প্রথম রাশিটা কত। প্রথম রাশি যদি আমি লিখি, প্রথম রাশি আসছে আপনার এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন এখানে আপনার কি কমন যায়, এক্স ওয়াই কমন যায়। এক্স ওয়াই কমন গেলে কি হয়, এক্স প্লাস ওয়াই। এখন আসেন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে যে আপনার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে আপনার কি কমন যায়, এক্স কমন যায়। তাহলে এক্স কমন গেলে কি হয়, এক্স প্লাস ওয়াই। এখন আপনি এই রাশি দুইটার চাইছে কি লসাগু আর গসাগুর গুণফল করবেন। তাই দেখেন লসাগু যখন করবেন, লসাগু কি, লসাগু আপনার কমন আনকমন যা আছে সব। তাহলে দেখেন এখানে আছে কি এক্স আছে, এখানেও এক্স আছে, তাই লিখলাম। এখানে ওয়াই আছে, সেকেন্ড রাশিতে ওয়াই নাই, তাও সমস্যা নেই, লিখতে হবে। এরপরে এক্স প্লাস ওয়াই একটা লিখলাম। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে আপনার কমন আনকমন সব লিখবেন, আর গসাগুর ক্ষেত্রে শুধু আপনি কমন টুক লিখবেন। দেন প্রথম রাশিতে আপনার এক্স ওয়াই আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে আছে এক্স, তাহলে কমন টুক এক্স। আর প্রথম রাশিতে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই কমন নিল। যে আপনার মানে গসাগুর ক্ষেত্রে শুধু কমনটুকু লিখবো, আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব। এখন তাহলে তাদের গুণফল, লসাগু গসাগুর যে আপনার গুণফলটা, এই গুণফলটা কত হবে, এক্স ওয়াই আর এই এক্স যদি গুণ দেন তাহলে কত থাকে, এক্স স্কোয়ার ওয়াই, আর এই এক্স প্লাস ওয়াই গুণ দিলে কত থাকে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হচ্ছে আপনার কোথায়, এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঘ নাম্বার হচ্ছে মানে 3 নাম্বারটা আর কি, 3 নাম্বারটা হচ্ছে এখানকার অ্যান্সার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি দেখি, আপনার এই ম্যাথে কি বলা আছে যে এক্স ইস টু ওয়াই সমান সমান 2:3। কি বলা আছে যে আপনার এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3। আবার বলা আছে ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 5:7। এখন আমার চাইছে কি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু হোয়াট। তা দেখেন এই অঙ্কগুলোর একটা আপনার দ্রুততম সময় করার নিয়ম হচ্ছে, আপনি এই যে এই কোণারটা আর এই কোণারটা, মানে এই কর্নারেরটা এবং এই কর্নারটা মিলাবেন। মেলানোর পরে জাস্ট 10 সিস্টেমে আপনি গুণ করে দিবেন, 10 সিস্টেমে গুণ দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, মিলানো আছে অলরেডি। আর যদি মিলানো না থাকতো তাহলে আপনি ম্যানিপুলেট করে মিলাইতেন। তাহলে দেখেন এরপরে কি করবেন, লিখবেন বরাবর আপনার সাজায়া। প্রথমে কি আছে এক্স লিখলেন, এরপরে কি আছে ওয়াই লিখলেন, এরপরে আপনার এখানে আবার ওয়াই আছে, এটা লেখা দরকার নেই, এরপরে জেড লিখলেন। এখন আপনার 10 সিস্টেমে গুণ দেন। তো এই 2-এর সাথে 5 গুণ দিলে 5 দুগুণে 10, এই 5-এর সাথে 3 গুণ দিলে 3 5-এ 15, আবার আপনার এই 3-এর সাথে 7 গুণ দিলে 3 7-এ 21। তাহলে এই যে আপনার এক্স ইস টু ওয়াই ইস টু জেড এটা চাইছে, এটা কত, 10:15:21। তাহলে এটা হবে আপনার আনসার খ। 3 নং ম্যাথ। এখানে বলা আছে কি, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর যে আপনার বেতনটা হয়েছে, এই হ্রাসকৃত বেতনটা যদি আমি 10% বাড়াই তাহলে তার কতটুকু ক্ষতি হলো। তাই দেখেন এইসব অঙ্কের ক্ষেত্রে এইসব অঙ্কের ক্ষেত্রে ধরবেন জাহিদ সাহেবের বেতন, এখানে ধরেন আপনি প্রথমে ধরবেন 100 টাকা, যেহেতু পার্সেন্টেজের হিসাব আমরা জানি শতকরা হিসাবে 100 রুপে করা হয়। তাহলে জাহিদ সাহেবের বেতন হচ্ছে প্রাইমারিলি কত ছিল, 100 টাকা। এখন আপনি কি করছেন, 10% কমায় দিয়েছেন। 10% কমানোর পরে বেতন হলো কত, 90 টাকা। এরপরে আবার কি করছেন, 10% বাড়ায় দিয়েছেন। তো 90 টাকা ছিল আগে ছিল কত, 90 টাকা। এরপরে আপনি কি করলেন, 90 টাকার 10% বাড়ায় দিলেন। তো 90 টাকা 10% বাড়ালে কত হয়, 90 টাকা 10% মানে কত, 9 টাকা না। তাহলে এখানে আছে 90, আর 90 টাকা 10% কত, 9। তাহলে আপনার বেতন হয় কত, 99 টাকা। এখন দেখেন 90 টাকার 10%, এই যে এইটুক যে আছে এটা আপনি সহজে করতে পারবেন। 90 টাকার 10% বৃদ্ধি পাইছে। তো 90 টাকার 10% বৃদ্ধি মানে কি, আপনার 90 এর
110%। 90 আর 110%। আর 90 আর 110% কত? 99 টাকা। এখানে দেখেন অ্যান্সার কিন্তু 99 আসছিল। তো 90 টাকার থেকে আপনার যদি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি মানে 100-র উপরে 10% বৃদ্ধি, তার মানে কত? 110%। আর 90 টাকার উপর 10% বৃদ্ধি মানে 90 আর 110%। তাহলে এটা আসে কত আপনার? 99 টাকা। এখন আলটিমেটলি তার দেখেন প্রথমে ছিল কত? 100 টাকা, পরে হয়েছে কত? 99 টাকা। সুতরাং তার ক্ষতি হলো কত? 1 টাকা। এখন যেহেতু 100 টাকার উপর হিসাব করছেন, তাহলে তার ক্ষতি হলো কত? 1%। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে খ। 4 নং ম্যাথ এখানে কি বলা আছে? এক্স প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সমীকরণটাতে বি এবং সি এর মান কত হলে সমীকরণটি অবেধ হবে? মানে আপনার একটা এরকম সমীকরণ দেওয়া আছে, এক্স প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাইলে আপনার বলছে যে এইখানে বি এবং সি এর মানটা, এই যে আপনার এইখানে যে আপনার ধরেন এই যে বিটা আছে, এই বি এর মান আর এই সি এর মান, এই বি আর এই সি এর মান কত হলে সমীকরণটি অবেধ হবে? এখন অবেধ কথাটার অর্থ কি? আপনার বাম পাশে যা, ডান পাশে তাই হবে। অর্থাৎ বাম পাশ আর ডান পাশে কোনো ভেদাভেদ থাকবে না। অবেধ কথাটা মানে হলো বাম পাশে যা, ডান পাশে তাই হবে। মানে আপনার কোনো ভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না। তাহলে দেখেন আমি যদি এটা ভাঙাই, এ প্লাস বি হোল স্কোয়ার পরে এ স্কোয়ার প্লাস 2 এ কাকে ধরছেন? এক্সকে, বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আসে কত? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো না, এখন আমি সমীকরণে যদি বাম পাশে ডান পাশ মিলাই, তো এই যে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে। আচ্ছা, মানে আমার এই যে এইখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে মিল আছে। এখন এখানে আছে কি? 10x, আর এখানে আছে কি? bx। তার মানে আমার এক পাশে যেটা bx, এটা হচ্ছে এক পাশে কি? 10x। তাহলে x x কাট দিলাম, তাহলে b সমান সমান কত আসে? 10। এরপরে আসেন এই যে 25 আর এই যে c, তাহলে কি লিখতে পারি? c সমান সমান 25। তার মানে দেখেন অ্যান্সার কি? বি আর সি এর মান দিতে চাইছে, তো বি এর মান 10, সি এর মান 25। তাহলে অ্যান্সার হচ্ছে আপনার বর্গ, 4 নম্বরটা। আচ্ছা, এখন বলা আছে নিচের কোনটি সরলরেখার সমীকরণ? নিচের কোনটি সরলরেখার সমীকরণ? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আপনার বুঝতে হবে যে সরলরেখার সমীকরণগুলো আপনার কীরকম হতে পারে। মনে রাখবেন সরলরেখার সমীকরণে হচ্ছে আপনার কোনো সময় এক্স ওয়াই এক পাশে থাকবে না। ধরেন এক্স ওয়াই ইকুয়াল টু 1 বা এক্স ওয়াই ইকুয়াল টু 2 এরকম টাইপ হবে না। বা সরলরেখার সমীকরণে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার অথবা একই সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটাও হবে না, এইটাও হবে না, এটাও হবে না। সরলরেখার সমীকরণটা হচ্ছে আপনার এক ঘাত বিশিষ্ট হবে। এখানে হচ্ছে আপনার এগুলো দ্বিঘাত। মানে দেখেন এই যে চলকটা আছে, চলকের উপর ঘাত কত? 2। এই চলকের উপর ঘাত কত? 2। এই চলকের উপর ঘাত কত? 2। সরলরেখার সমীকরণ হচ্ছে এক ঘাত বিশিষ্ট। তার মানে এই যে আপনার কেসগুলো দেখাইলাম, এই কেসগুলোতে সরলরেখার সমীকরণ হতে পারে না। তাহলে আমি দেখি আপনার অপশনগুলো টেস্ট করি। তাহলে দেখেন এখানে বলা আছে কি? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 2। আপনি যদি আর আর গুণ দেন তাহলে কী পাবেন? 2x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন সমীকরণের এক পাশে কি ওয়াই স্কোয়ার আসছে না? তাহলে এটা আপনার কখনোই সরলরেখা সমীকরণ হতে পারবে না। খ নং দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে দেখেন এখানেও আপনার দ্বিঘাত সমীকরণ আসছে, স্কোয়ার আসছে, তাহলে এটাও হচ্ছে বাদ। গ নং, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে আপনার এক ঘাত আছে, কিন্তু দেখি আমরা, সরি, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে আপনার 45তম বিসিএসের, সরি একটু আপনার সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, তাহলে দেখেন গ নং যদি আমি বিশ্লেষণ করি, গ নং বিশ্লেষণ করলে আমার কি আসতেছে? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে যদি আপনি আর গুণ দেন তাহলে কি আসে? 2x ইকুয়াল টু ওয়াই।
তাহলে দেন এইটা কিন্তু আপনার এক ঘাত, আবার একই পাশে এক্স ওয়াই নাই, তাহলে এটাই হবে আপনার অ্যান্সার। আপনি দেখেন ঘ নাম যদি করেন, ঘ নাম্বার করলে এক্স সমান সমান কী আছে 1/y, আর গুণ দিলে কত আসে এক্স ওয়াই ইকুয়ালস টু 1। আমি তো বলছি আগেই যে এক্স ওয়াই থাকলে সমীকরণ এক পাশে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি আপনার ঘন, x/y ইজ ইকুয়াল টু হাফ, মানে 3 নম্বরটা। আচ্ছা, এইখানে কি বলা আছে? এখানে বলা আছে আপনার p প্লাস কিউ বাই ইকুয়াল টু 5, p প্লাস কিউ বাই ইজ ইকুয়াল টু 5, এবং আপনার p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 5 আর p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 3। এমন বলা আছে যে আপনার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা কত দিলে। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আপনার কয়েক নিয়মে করা যায়। কি কি নিয়ম? আমরা কি চাইছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। আপনার এই ক্ষেত্রে দেখেন আপনি যদি লার্জ যে নাম্বারটা আছে, ধরলাম আমি পিটা বড়, কেন পিটা বড় ধরলাম? কারণ হচ্ছে আপনার দেখেন এই যে এই কোয়েশনটাতে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ পি হচ্ছে বড়, কিউ হচ্ছে ছোট। এই জন্যই তো আপনার এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করার পরে আপনি পজিটিভ মান পাইছেন। তার মানে কি, আমার লার্জটা যদি বের করার একটা নিয়ম হচ্ছে, আপনি মনে রাখবেন লার্জটা বের করার নিয়ম হচ্ছে যে আপনার ফার্স্ট যেই কোয়েশনটার মান আছে পি প্লাস কিউ এর মান কত 5, পি মাইনাস কিউ এর মান কত 3, এই দুটো যোগ করবেন, 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে আসে কত 4। এখন আসেন কিউ, কিউ হচ্ছে ছোটোটা, এই যে আপনার দুইটার ভ্যালু আছে, দুইটার ভ্যালু বিয়োগ করবেন, 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে আসে কত 1। এরপরে কি আমরা চাইছি কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না, তাহলে পি স্কোয়ার কত, পি স্কোয়ার হচ্ছে আপনার 4 স্কোয়ার, কিউ স্কোয়ার কত 1 স্কোয়ার, তাহলে এটা আসে কত আপনার 17। তাহলে দেখেন এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আপনার 17। এখন এটার আরও নিয়ম আছে। আপনি যদি আপনার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পালাইতে দেন, তাই দেখেন 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা যদি পালান তাহলে আপনার কী পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত, মানে পি প্লাস কিউ এর মান কত 5, 5 স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর মান কত 3 স্কোয়ার, তাহলে এটা আসে কত আপনার 25 আর 3 3 9 34। এটা আমি কি বের করলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, অর্থাৎ 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখন আমার লাগবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করলে আসে কত আপনার, এই যে আপনার দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে আসবে কত 17। তাই দেখেন এইভাবে আপনি করলে 17 অ্যান্সার পাইতেছেন, এইভাবে করার ফলে আপনি 17 অ্যান্সার পাইতেছেন। মানে একই অঙ্ক হচ্ছে আপনার একাধিক নিয়মে করা যায় আর কি। এখন আপনার পরীক্ষার খাতার মধ্যে আপনি যা ইমপ্লিমেন্ট করবেন আর কি। 7 নং ম্যাথ, এখানে কি বলা আছে, এখানে একটা অপশন আছে লিখি নাই, আচ্ছা যাই হোক, দেখি আমরা এই অপশনগুলোতে আশা করি অ্যান্সার পাবো। এখানে কি বলা আছে লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ প্লাস বি হয়, তবে কোনটা সঠিক? দেখেন তাহলে লগ এ প্লাস এ বাই বি প্লাস লগ বি বাই এ ইকুয়ালস টু কি লগ এ প্লাস বি। এখন একটা জিনিস আমরা কিন্তু আপনার একটা ফর্মুলা জানতাম, লগের একটা ফর্মুলা জানতাম, ফর্মুলাটা আমি অন্য কালিতে লিখি যে কি লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু কি আপনার লগ এ বি। তাহলে এই কাজটা এই দেন এই ফর্মুলাটা কিন্তু এখানে পড়ছে লগ এ প্লাস লগ বি ইজ ইকুয়াল টু লগ এ বি। তাহলে এখানে এর জায়গাতে আছে কি, এখানে জাস্ট আপনার এর জায়গাতে আছে এ বাই বি, আর এখানে বি এর জায়গাতে আছে হচ্ছে আপনার বি বাই এ, এবং কিন্তু প্লাস চিহ্ন অবস্থায় আছে। তাহলে আপনি কি লিখতে পারেন, তাহলে লিখবেন হচ্ছে আপনার লগ এ প্লাস লগ বি ইজ ইকুয়াল টু লগ এ ইন্টু বি, এই যে লগ এ ইন্টু বি, লগ এ ইন্টু বি করলেন, করার পরে যেভাবে আছে এটা এভাবে থাক লগ এ প্লাস বি। এখন দেন কাটাকাটি করেন, এই বি বি কাটা, এই এ কাটা, তাহলে আমার থাকে কি লগ 1 ইকুয়ালস টু লগ এ প্লাস বি। তাহলে না আমি এই লগ আর এই লগ কেটে দিলাম, মানে সরাই দিলাম আর কি, তাহলে কি হয় ধরেন এই পাশটাও চেঞ্জ করে দিলাম এ প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে দেন এই যে আপনার এ প্লাস বি ইকুয়াল টু 1 এক নম্বর অপশনই আছে এ প্লাস বি ইকুয়াল টু 1। আচ্ছা 8 নং ম্যাথ, 8 নং ম্যাথটা আপনার এখানে খুব সম্ভবত 2x প্লাস 7
মানে 2^x+7 আর হচ্ছে আপনার এখানে 2ই হবে পাওয়ার, এটা একটু আপনার কালিটা মুছে গেছে, আচ্ছা ও না 4 হবে। আচ্ছা 2^x+7 = 4^x+2 হলে x এর মান কত? এগুলো আপনার এক্সপোনেনশিয়াল ম্যাথ, একদম সহজ, একদম সহজ ম্যাথ আসছে। তাহলে 2^x+7 আর 4 মানে কত? 2² লেখা যায়, 2^x+2 বা তাহলে আপনার 2^x+7। এখন দেখেন এখানে একটা পাওয়ারের আপনার গুণের একটা ক্রাইটেরিয়া আছে, যদি এরকম থাকে a⁴m আছে, মনে করেন ব্র্যাকেট দিয়ে উপরে n আছে, তাহলে এই ক্ষেত্রে আপনার এই যে এই পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আছে গুণ হবে a⁴m এর সাথে nটা গুণ, তাহলে কত আসে? amn। তাহলে সেম এখানে 2 আছে, এখানে x+2 আছে, আপনি গুণ দিবেন, তাহলে 2^2x আর এই 2 এর সাথে এই 2 গুণ দিলে 4 হয়। এই কাজটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা প্রথম দেখা গেল আপনার 2 এর সাথে xটা গুণ দিছি, কিন্তু এই যে 2 এর সাথে 2টা যে গুণ আছে এটা গুণ দিতে ভুলে যাই, আমরা 2 এর জায়গায় 2 লিখি, অথচ 2 গুণে যে 4 হয় এটা আমরা খেয়ালই করি না। এই জন্য আমাদের অনেক সময় ম্যাথটা ভুল হয়। দেখেন তাহলে কী হবে, এই যে আপনার এই বেসিক দুটো সমান আছে, বেসিক দুটো সমান থাকলে কী হবে? পাওয়ার দুটো সমান হয়। আমরা জানি কি আপনার যদি বেসিক দুটো সমান হয় তাহলে পাওয়ার দুটাও সমান। তাহলে x+7 = আপনার কত? 2x+4 বা এখন 2x থেকে x বাদ দিলে কত? x, এই 7-এর থেকে 4 বাদ দিলে থাকে কত আপনার? 3। তো x এর মান হচ্ছে আপনার 3, খ নাম্বার অ্যান্সার। আচ্ছা 9 নং 1/√3 - 1, এই ধারাটির পঞ্চম পদ কত? আচ্ছা এইখানে আপনি অঙ্ক করার আগে ফার্স্টে আপনার আইডেন্টিফাই করতে হবে যে ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। ধারা মানে আমি এই অঙ্ক দিয়ে যখন আমি হচ্ছে আপনার এই অঙ্কটাই আপনার একবার আপলোড করে দিয়েছি, তখন আমি এটার মাধ্যমে চিনাইছি যে কখন সমান্তর ধারা হয়, কখন গুণোত্তর ধারা হয়। তাও আমি আরেকবার স্মরণ করে দিই। দেখেন সমান্তর ধারা কখন? যদি মনে করেন পদ লিখতেছেন 2, 4, 6, 8, 10 প্লাস ডট 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 ডট। কারণ এরকম ক্ষেত্রে আপনি যদি দেখেন এই যে এনে যে আপনার দ্বিতীয় পদটা আছে 4, আর আমি একটু অন্য কালে ইউজ করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর এখানে আছে আপনার প্রথম পদ, এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ আর এটা হচ্ছে প্রথম পদ। আপনি কি করবেন? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করবেন, তাহলে বিয়োগফল পাবেন 2। আবার সেমভাবে এই 6-এর থেকে আপনি 4 বাদ দিবেন, 6-এর থেকে 4 বাদ দিবেন, তাহলে আসে কত আপনার? 2। অর্থাৎ দেখেন প্রথমবার কি করছি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আর এবারে কি করছে আপনার? তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। অর্থাৎ যদি এরকম হয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ = তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, যদি এরকম থাকে তাহলে বা ফার্দার যদি আরও যায় তো এরকম দেখবেন সমান আসছে। যদি এরকম থাকে তাহলে ধরবেন আপনার সমান্তর দ্বারা। দেখেন নামটা যদি বিশ্লেষণ করি, সমান্তর দ্বারা সমান অন্তর, এই যে আপনার এই যে বিয়োগটা করছে, বিয়োগের আরেক নাম কি? অন্তর না? যেহেতু অন্তরটাই নাকি এই যে এই অন্তরটা কি সমান না, মানে তাদের বিয়োগ ফলটা কি সমান না? এক পদ থেকে আরেক পদ যে বিয়োগ দিতেছি, দ্বিতীয় পদ থেকে যে প্রথম পদ বিয়োগ দিতেছি, আবার তৃতীয় পদ থেকে যে দ্বিতীয় পদটা বিয়োগ করতেছি, এই যে তাদের অন্তরটা বের করতেছি, তাদের বা পার্থক্যটা বের করতেছি বা তাদের বিয়োগ ফলটা বের করতেছি, এটা কি সমান? এই যে অন্তর যেহেতু সমান, এই কারণে এদেরকে বলা হয় সমান্তর ধারা। এরপরে আসেন গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে কি করবেন? গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনি সেমভাবে সমান্তর ধারাতে কী করছেন? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করছেন। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনার যদি এরকম হয়, দেখেন একটা ধারা লিখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। 4, 8, 16, 32 যদি এরকম থাকে, এই দেখেন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি এরকম করেন, তাহলে আপনার ভাগফল কত আসতেছে? 8/4 কত আসতেছে আপনার? 2। সেমভাবে 16/8, 16/8 কত আসতেছে আপনার? 2। এই যে আপনার আগের বার কি করছিলাম? বিয়োগ ফলটা সমান ধরছিলাম, এবারে কি হচ্ছে? আমার ভাগ ফলটা সমান হচ্ছে। মানে আগের বার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করতাম, এবার দ্বিতীয় পদকে হচ্ছে প্রথম পদ দ্বারা ভাগ দিয়েছি। এরকম যখন ভাগ ফলটা সমান হবে তখন হচ্ছে আপনার এরা গুণোত্তর দ্বারা। এখন আসেন সমান্তর দ্বারার এক ফর্মুলা, গুণোত্তর দ্বারার এক ফর্মুলা। এখন আমি আইডেন্টিফাই করি আমার যে 9 নং ম্যাথ দেওয়া আছে,
এই 9 নং ম্যাথটাতে আপনার কী ধরনের ধারা দেওয়া আছে দেখেন। আমি জিনিসগুলো যদি মুছে দিই তাহলে আচ্ছা 9 নংটা আমি ফার্স্টে দেখবো যে আপনার এটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। আচ্ছা দেখেন গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। আমি যদি করি দেখেন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ -1/1/√3 তাহলে আসে আপনার √3। সেমভাবে আপনি যদি এই তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করেন অর্থাৎ √3/-1 তাহলে আসে কত আপনার -√3। তাহলে দেখেন দুইবারই আমি দেখতেছি যে আপনার ভাগফল সমান, অর্থাৎ আমি একটু আগে আলোচনা করলাম কাদের ক্ষেত্রে আপনার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এবং তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ এই ভাগফলগুলো সমান হয় গুণোত্তর ধারার ক্ষেত্রে। তাহলে আমি যে এই ম্যাথটা করতেছি এই ম্যাথটা হচ্ছে আপনার কি গুণোত্তর ধারার ম্যাথ। আমি যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে কি আপনার গুণোত্তর ধারার ম্যাথ। এখন দেন আমার বলা আছে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ কত, তাহলে গুণোত্তর ধারাটির এনতম পদের ফর্মুলা এটা আমরা সবাই জানি। এনতম পদের ফর্মুলা কি এ আর n-1। এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে আপনার প্রথম পদ। এর পরিচয় কি প্রথম পদ। আর এর পরিচয় কি সাধারণ অনুপাত। এই যে আপনার ভাগটা যে বের করতেছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এইটা যেটা বের করতেছে এটা হচ্ছে আপনার সাধারণ অনুপাত। আর এন এর পরিচয় হচ্ছে আপনার যততম পদ চাবে এততম পদটা বের করবে। তাহলে দেখেন আমি তাহলে এ কত আমার এখানে এ আছে আপনার 1/√3। এ মানে কি প্রথম পদ, এখানে প্রথম পদ কত 1/√3। এরপরে আসেন আর কত, আর এই একটু আগে দেখলাম আমরা আর কত আসে -√3। তাহলে -√3 ইন্টু n-1। n-1 মানে কত পঞ্চম পদ তাহলে 5-1 4। আচ্ছা -√3 ছিল। এখন দেখেন কোনো আপনার মাইনাসের উপরে ধরেন এটা আছে 3 আছে, এর উপরে যদি আপনি 4 লেখেন তাহলে এটা কিন্তু 3⁴ হয়ে গেল। মানে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে আপনি যদি দেন জোর তাহলে হচ্ছে এটা আপনার পজিটিভ হয়ে যায়। তাহলে 1/√3 আর এখানে আপনি করতে পারেন √3/4। √3 দুইবার আচ্ছা √3^4। এখন দেন এখানে √3^4 আর এখানে আছে আপনার √3 কাটলে কত হয় √3³ থাকে না। √3³ মানে কত √3³ মানে কত √3³ মানে হচ্ছে আপনার 3√3। √3³ মানে হচ্ছে আপনার 3√3। আচ্ছা √3³ মানে হচ্ছে আপনার 3√3। তাহলে এটাই হচ্ছে আপনার আনসার। √3³ মানে হচ্ছে আপনার 3√3। এখানে আপনার অ্যান্সারটা কোথায় আছে ঘতে আছে। আচ্ছা তাহলে আমার অ্যান্সারটা কি 3√3। তাহলে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে আপনার 3√3। ওকে 10 নং ম্যাথ। এখানে বলা আছে কি 1 + tan² θ = 4 এবং একটা শর্ত বলে দিচ্ছে যে আপনার থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ থিটাটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। তাহলে আমরা থিটার মানটা কত। এখন এই ত্রিকোণমিতিকটা হচ্ছে আমার যে অনুপাতে যে অঙ্কটা আছে এটা আমরা কয়েক নিয়মে করতে পারবো। আমি দেখি আপনার দুইটা নিয়মে দেখাই। প্রথমটা হচ্ছে আপনার ইজি ম্যাথ আর একটা হচ্ছে ঘুরায় পাচায়া। 1 + tan² θ = 4 আছে, তাহলে tan² কত আপনার 3 না। আমি কি করছি আপনার এই 4 থেকে 1 বাদ দিয়ে দিছি 3 আসে। তাহলে tan θ আসে হচ্ছে আপনার কত স্কোয়ার রে আপনার এই পাশে গেলে রুট হয়ে গেল tan θ √3। এখন আপনার tan কখন হচ্ছে আপনার √3 হয় দেখেন tan 0 ডিগ্রি বেলায় মান 0, 30-এর বেলায় মান হচ্ছে আপনার 1/√3, 60-এর বেলায় আমার মান হচ্ছে কি √3। তাহলে এই যে 60-এর বেলায় √3, তাহলে আমি মান অলরেডি পেয়ে ফেললাম tan 60 = √3, তার θ = 60 ডিগ্রি। আরেকটা আছে আপনার একটু ঘোরায় পেঁচা যে sec² - tan² θ = 1। যাক এটা আপনার ইজি নিয়মই করা থাক θ = 60 ডিগ্রি। তবে এই অঙ্কটা আমি হচ্ছে আপনার এই অঙ্কটাই হচ্ছে আমি একটা ভিডিওতে আপলোড করছিলাম শর্টকাট করে। ওইখানে আমি দুইটা নিয়মই দেখাইছিলাম যে আপনার কীভাবে আপনার আরেক নিয়মে করা যায়। তো এটাই হচ্ছে আপনার এখানে ইজি ম্যাথ, মানে ইজি আনসার করা যায় আর কি। 11 নং এটা হচ্ছে জ্যামিতির ম্যাথ। এখানে বলা আছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। এখন বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে আপনার S = r θ। এখন আর কি পরিচয়, আর হচ্ছে আপনার বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটার একটা পরিচয় আছে। থিটা আপনার কোণের মান এটা তো জানি, কিন্তু কোণটা হবে আপনার রেডিয়ানে। কোণটা কিসে হবে রেডিয়ানে। তাহলে দেখেন এইখানে আপনার একটা জিনিস আবার জানতে হবে 180 ডিগ্রি,
এই যে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি মানে হচ্ছে আপনার পাই রেডিয়ান। এটা একটু মুখস্থ রাখতে হবে। কি বললাম? 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে আপনার দেখেন 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই বাই 180 রেডিয়ান। এখন আমার এখানে কত দেওয়া আছে? বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? এই যে আপনার দেখেন উপরে লেখা আছে থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান সমান কত হবে? পাই ইন্টু 60 বাই 180। তাহলে কত আসে? পাই বাই 3। তাহলে আমার এখানে কত? পাই বাই 3 রেডিয়ান। তাহলে দেখেন আর এর মান কত? এখন এখানে দেখেন বৃত্তের ব্যাস দেওয়া আছে আপনার। ব্যাস কত বলা আছে? ব্যাস বলা আছে আপনার 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ হবে আপনার অর্ধেক, 6 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তাহলে দেখেন 6 সেন্টিমিটার ইন্টু থিটা কত? থিটা হচ্ছে আপনার পাই বাই 3। তাহলে কাটেন 3 দুগুণে 6, 2 পাই। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আপনার বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 2 পাই। দেন এই ধরনের ম্যাথে একটাই জিনিস খালি একটু মাথায় রাখবেন যে আমার এখানে যে আমি থিটাটা বসাইতেছি, এই থিটাটা রেডিয়ান মোডে বসানো লাগবে। এই যে আপনার এখানে যে থিটাটা আছে, এই থিটাটা হচ্ছে আপনার রেডিয়ান মোডে বসাবো। রেডিয়ান মোডের হিসাবটা কি? একটা হিসাব 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। 180 ডিগ্রি সমান সমান কি? পাই রেডিয়ান। এতটুকু মাথায় রাখলে আপনার এই অঙ্ক ইজি আছে। 12 নং ম্যাথে যান। এখন এখানে বলা আছে কি? একটা আপনার ত্রিভুজের বাহুগুলার অনুপাত 1:2, 2√2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? দেন এটা হচ্ছে আপনার, আমি আপনাদের একটা সমকোণী ত্রিভুজের আপনার ক্রাইটেরিয়া বলি। সমকোণী ত্রিভুজের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এই যে বড় বাহুটা আছে, এই বড় বাহুটার নাম কি? অতিভুজ। অর্থাৎ 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে আপনার অতিভুজ। আর বাকি যে দুইটা বাহু আছে এটা হচ্ছে আপনার লম্ব, আর এটা হচ্ছে আপনার ভূমি। যদি এই যে আপনার ছোট দুইটা বাহু লম্ব আর ভূমি, এই ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি বড় যে বাহুটা আছে অতিভুজ, এটার বর্গের সমষ্টি সমান হয়, তাইলে এটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ। কি বললাম? লম্ব এটা একটা ছোট বাহু, ভূমি এটা একটা ছোট বাহু, আর অতিভুজ হচ্ছে আপনার বড় বাহু। তাহলে এই যে আপনার ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি যদি বড়টার অতিভুজের বর্গের সমষ্টি সমান হয়, তাইলে এটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ। তো দেখি আমার এখানে ছোট একটা বাহু 1 স্কোয়ার, আর একটা বাহু কত? 2√2 স্কোয়ার, 2√2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আপনার অতিভুজ কত? 3 স্কোয়ার। 9-এর সমান হয় কিনা দেখি। আপনার 1-এর স্কোয়ার কত? 1 প্লাস 2√2 স্কোয়ার, 2√2 স্কোয়ার। আপনি যদি করেন 2√2 স্কোয়ার, 2-এর স্কোয়ার কত? 4। আর আমরা √2 স্কোয়ার কি জানি? √2 স্কোয়ার হচ্ছে আপনার √2 স্কোয়ার কি? একটা √2 আপনার দুইবার লিখলে কি হয়? আচ্ছা দেন 2-এর স্কোয়ার কি? 2-এর স্কোয়ার হচ্ছে আপনার 4। আচ্ছা আমি আলাদা আলাদা লিখি। এর √2 স্কোয়ার, 2-এর স্কোয়ার হচ্ছে 4, আর √2 স্কোয়ার মানে হচ্ছে আপনার 2। আমি এটা অনেকবারই আলোচনা করছি যে √2 স্কোয়ার দেন √2 স্কোয়ার, এই স্কোয়ার রুটে কাটা তাহলে থাকে কত? 2। তাহলে 4 দুগুণে আপনার এখানে 8 হইলো। তাহলে দেন এখানে 1 আর 8 কত হইলো? 9 হয়েছে না? তাহলে দেন এই যে লম্ব প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটার মান কত? 9। আবার অতিভুজ স্কোয়ারের মান কত? 9। যেহেতু আপনার এই যে ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত? 9। এবং বড় দুইটা বড় যে বাহুটা আছে এই বাহুটার বর্গ হচ্ছে আপনার 9। যেহেতু আপনার এই বাম পাশ আর ডান পাশ দুটো সমান হয়েছে, এরকম ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার বৃহত্তম যে কোণটা আছে, আমরা কি জানি যে বাহু, বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে আপনার বৃহত্তম কোণ, বা এইভাবে বোঝা যায় এটা হচ্ছে আপনার সমকোণ 90 ডিগ্রি, আর বাকি দুইটা যোগ করে হচ্ছে আপনার 90 ডিগ্রি হয়। কারণ আমরা জানি কি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এইটা যদি আপনার অলরেডি 90 থাকে আর বাকি দুইটা কত? এটা 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 আর এটা দুইটা যোগ করে 90, তাহলে আপনার সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আপনার যেহেতু ত্রিভুজটা আমি প্রথমে প্রমাণ করে দেখালাম এটা সমকোণী ত্রিভুজ, আর এটা বৃহত্তম কোণের মান কত? 90 ডিগ্রি। আচ্ছা 13 নং ম্যাথ। এখানে কি বলা আছে? কালারটা একটু চেঞ্জ করে নিই। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছে মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? দেন এখানে যে বলা আছে আপনার 29 থেকে 38, যদি এরকম থেকে কথাটা থাকে তাহলে আপনার এই একটা থেকে মানে 38 থেকে 29 কয়টা থাকে? 9টা। 9টার পরে আপনার এর সাথে আরও 1 যোগ করবেন। যদি থেকে কথাটা থাকে তাহলে 10টা সংখ্যা আছে। টোটাল সংখ্যাটা 10টা। 29 থেকে 38 আমি যখন বের করতেছি 38 - 29 করতেছি, তাহলে আসতেছে আপনার 9। আর যেহেতু থেকে কথাটা আছে আপনি 1 যোগ করলেন, তাহলে হচ্ছে আপনার 10টা সংখ্যা হলো। এখন 29 থেকে 38 পর্যন্ত আপনি যদি সংখ্যাগুলা বিশ্লেষণ করেন তাহলে দেখেন
প্রথম মৌলিক সংখ্যা কত? 29। এরপরে 31ও মৌলিক সংখ্যা। এরপরে কি 33 কি মৌলিক সংখ্যা? না, কারণ 3, 11 এবং 33 আসে পড়ে। এরপরে 35 কি মৌলিক সংখ্যা? আচ্ছা, 33 হচ্ছে আপনার মৌলিক সংখ্যা না, 35ও মৌলিক সংখ্যা না, কারণ কি 5 সাথে 35 আসে পড়ে। এরপর আপনার 37 আছে। আচ্ছা, এরপরে 38 তো আর হয় না, কারণ হচ্ছে আপনার অনেক 38তে ভাগ দেয়, যেমন হচ্ছে 19 দুগুণে 38 হয়। এরপর আরও 19 দুগুণে 38 যেহেতু ভাগ যায়, তাহলে দেখতেছি আমি 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে হচ্ছে আপনার 3টা। তাহলে দেখি 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা টোটাল পাইছি কয়টা? আপনার 10টা। আর মৌলিক সংখ্যা পাইছি কয়টা? আপনার 3টা। এখন আমরা সম্ভাবনার ফর্মুলাটা কি জানি? সম্ভাবনার ফর্মুলা হচ্ছে আপনার নিচে বসবে আপনার টোটাল আউটপুট, টোটাল আউটপুট অর্থাৎ টোটাল ঘটনা, আর উপরে বসবে আপনার ফেভারেবল আউটপুট। ফেভারেবল আউটপুট মানে কি? অনুকূলে ঘটনা। ফেভারেবল আউটপুট মানে কি? অনুকূলে ঘটনা। তাহলে উপরে বসবে অনুকূলে ঘটনা, নিচে বসবে আপনার টোটাল ঘটনা। টোটাল ঘটনা কয়টা? 10টা। আর অনুকূলে ঘটনা কয়টা? 3টা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আপনার 3/10, গ নাম্বার অ্যান্সার। 14 নম্বর, এখানে বলা আছে 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলোর দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এটা একটা মজার ম্যাথ। দেন 5 অঙ্কের মানে কি? আমি যদি একটা স্লট আঁকি, তাহলে আপনার এই ধরেন 5টা অঙ্কের একটা স্লট আঁকলাম, তাহলে আমার সংখ্যাগুলো কি কি? 0, 1, 2, 3, 4। তাহলে আমার সংখ্যা না, এটা হচ্ছে অঙ্ক। অঙ্কগুলো হচ্ছে আপনার এইগুলা। এখন দেখেন, আমি যদি 5 অঙ্কের একটা সংখ্যা গঠন করতে, প্রথম স্লটে কোনো দিন 0 বসতে পারবে? 0 তো বসতে পারবে না, কারণ 0 দিলে এটা মিনিংলেস হয়ে যায়। তাহলে প্রথম স্লটে 0 বসতে পারবে না। তাহলে বসতে পারবে কে? 1, 2, 3, 4 এই 4 জনতে যে কোনো একজন। তাহলে প্রথম স্লটে বসার জন্য অপশন কয়টা? 4টা। অপশন কয়টা? 4টা। এখন ধরেন প্রথম স্লটে আপনি 1 বসায় দিলেন, ধরেন 1টা আপনি বসায় দিলেন, তো 1 কাটা, কারণ 1। আচ্ছা, এখন দ্বিতীয় স্লটে আপনি কি বসাবেন? দ্বিতীয় স্লটে তাহলে কি বসাবেন? 1 তো প্রথম স্লটে আমি বসাই দিচ্ছি, এই কারণে কাটা দিয়ে দিলাম। দ্বিতীয় স্লটে আপনি কি বসাতে দেবেন? দ্বিতীয় স্লটে কিন্তু আপনি আবার 0 বসাতে পারবেন, কারণ কি আমরা অর্থপূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে 0 দিলে কিন্তু অর্থপূর্ণ সংখ্যা হয় না। আমার কিন্তু এখানে বলা আছে যে আপনার অর্থপূর্ণ সংখ্যা হইতে হইব। আচ্ছা, তাহলে প্রথমে 0 দিলে অর্থপূর্ণ সংখ্যা হয় না, কিন্তু দ্বিতীয় আপনার গড়ের অর্থপূর্ণ সংখ্যা আপনার হবে 0 দিলেও। তাহলে দেন, তাহলে এখানে অপশন কটা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে এখানে অপশন আপনার 4টা। এখন মনে করেন কথার কথা আমি 0ই বসায় ফেললাম, তাহলে এই যে তৃতীয় স্লট, এটাতে অপশন কয়টা? 1টা, 2টা, 3টা। বসায় দিলাম 3টা। আচ্ছা, এটাও আমি বসায় দিলাম, ধরেন 2 বসায় দিলাম, তাহলে আমার এইখানে স্লটে অপশন কয়টা? 2টা, 3 আর 4। ধরেন আমি 3 বসায় দিলাম, তাহলে তো আর আমার অপশনই নাই, আর একটা। তাহলে এরকম বিন্যাসের আলোচনাতে আপনারা পাবেন যে হচ্ছে কোনো একটা কাজ যদি কতগুলা স্টেপে বা সেগমেন্টে বিভক্ত থাকে, তাহলে ওই স্টেপ বা সেগমেন্টের অপশন সংখ্যাগুলা গুণ হয়। তাহলে দেন, এই একটা কাজ, এই টোটালটা হচ্ছে আপনার একটা কাজ। কি বললাম? এই টোটালটা হচ্ছে আপনার একটা কাজ। এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের আপনার অর্থপূর্ণ সংখ্যা বানাইতেছে, এটা কাজ। এই যে আপনার কাজটা, এটা কতগুলা সেগমেন্টে বিভক্ত আছে বা কতগুলা স্টেপে বিভক্ত আছে? কয়টা স্টেপ? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা স্টেপের যে অপশনগুলো আছে, প্রথম স্টেপে অপশন কি? 4। পরের স্টেপে অপশন কি? 4। পরের স্টেপে অপশন কি? 3। পরের স্টেপে অপশন হচ্ছে আপনার 2। পরের স্টেপে অপশন হচ্ছে 1। এই অপশনগুলো আপনার গুণ হবে। তাই দেখি 4 4 16, 3 16 48, 48 দুগুণে 96। তো এই 96টা হবে আপনার অর্থপূর্ণ আপনার সংখ্যা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন আর কি। 15 নং ম্যাথ, একবার ইজি ম্যাথ, কিন্তু অনেকেই আপনার পরীক্ষার হলে ভুল করছে, কারণ হচ্ছে আপনার তাড়াহুড়া করতে গিয়ে আমার পুরা ম্যাথের কুইশনটা ভালোভাবে না পড়া। দেখেন এখানে কি বলা আছে? এ সমান সমান এক্স বিলংস টু এন। বাকিটুকু আপনি কুইশনে দেখলেন, এক্স বিলংস টু এন। তো দেখেন আমি একটু বিশ্লেষণ করি। এন, এন মানে কি? এন হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা। এখন আপনার স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা হবে, কিন্তু 0 হবে না, আবার হচ্ছে আপনার নেগেটিভগুলো হবে না। এই যে এইগুলো আপনার নেগেটিভগুলো হবে না, 0 আর নেগেটিভগুলো বাদ। তাহলে কোনগুলো হবে? 1, 2, 3, 4 এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে। আমার এখানে বলা আছে যে এ সেটটা যে লিখবো, এ সেটের যে উপাদান আছে এক্স,
এই উপাদানগুলো আপনার কী হইতে হবে, যে এরকম স্বাভাবিক সংখ্যা হইতে হবে, কোনো জিরো হওয়া যাবে না, আবার নেগেটিভ সংখ্যা হওয়া যাবে না। তাহলে আমরা দেখি আপনার এ সেটটা কি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। আর মিল টার্ম করেন, মিল টার্ম করলে কত পান, এক্স স্কোয়ার এন দেন 14 আর এক্স কত, 14x স্কোয়ার, আর বিয়োগ করলে যোগ করলে আপনার 5 থাকা লাগবে আর কি। তাহলে কত হয়, -7x। মিল টার্ম আপনারা সব পারেন, এই কারণে সবাই পারেন, এই কারণে ডিটেলসে দেখালাম না। তাহলে এরপরে হচ্ছে আপনার কত আসে, আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স মাইনাস 7 আর এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আনসার আসে আপনার 7, আর এখান থেকে আনসার আসে -2। তাহলে আমার মনে হবে যে আপনার এ সেটের উপাদান কী কী, -2 আর 7, এটাই আনসার। আমার মনে হবে যে এটা আনসার, -2 আর 7। কিন্তু আপনার যে এই যে প্রশ্নে যে আপনার বলা আছে এই যে এক্সের উপাদানগুলা এন হওয়া লাগবো, আর এন এর পরিচয় কি, এন এর পরিচয় হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা। তাহলে কি আপনার -2 কি স্বাভাবিক সংখ্যা, -2 তো স্বাভাবিক সংখ্যা না। তাইলে আপনার এ সেটের উপাদান সংখ্যা কত হবে, শুধুমাত্র 7। দেখেন আপনাদের কনফিউজ করার জন্য অপশনে কিন্তু খ নাম্বার অপশনে -2 7ও লেখছে, ঘ নং প্রশ্নে হচ্ছে আপনার 7ও লেখা হয়েছে। এই জন্য আপনার অপশনগুলো খুব ভালোভাবে পড়তে হবে, প্লাস হচ্ছে আপনার অপশনগুলোর পড়ার আগে কুইশনটা আপনার খুব ভালো মতো পড়তে হবে। তাহলে আচ্ছা, 16 নম্বর ম্যাথ, এটা ইজি আপনার, এটা মেন্টাল এবিলিটির ম্যাথ, যে এই সংখ্যাটির পরে কোনটা আসবে। দেন সবগুলো অর্ধেক হইতেছে, 8-এর পরে 4, 4-এর পরে 2, 2-এর পরে 1, 1-এর পরে হাফ, এরপর 1/4, এরপরে কী হবে 1/8, ক নম্বরই হচ্ছে অ্যান্সার। এটাও আপনার ইজি, যে হচ্ছে আপনার কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, তাহলে 4 পাতা কত পয়সা বিক্রি হবে, একদম ইজি। এক পাতা বিক্রি হয় কত, 4 পয়সায়, এক পাতা বিক্রি হয় 4 পয়সায়, তাহলে আপনার এক পাতা বিক্রি হয় 21 পয়সায়, তাহলে 4 পাতা বিক্রি হবে 21 × 4 84 পয়সা। অ্যান্সার হচ্ছে আপনার ঘ, 84 পয়সা। একদম ইজি ম্যাথ। তাহলে মোটামুটি এখানে আপনার 17টা, মানে দুইটা হচ্ছে আপনার মেন্টাল এবিলিটি থেকে এখানে আনা হয়েছিল। তো মোটামুটি আপনার আশা করি যে আপনার 17টা ম্যাথই হচ্ছে আপনাদের মানে মোটামুটি একদম ফুললি ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করছি আপনার বেসিক সহ আর কি বোঝানোর জন্য, আর হচ্ছে একটা অঙ্ক যতভাবে করা যায়, হয়তো বা আপনার কিছু আপনার যেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এইভাবে করাই কনভিনিয়েন্ট, এইভাবেই দেখাইছি, আর এক্সট্রা করে বাড়াই নাই, কিন্তু মোটামুটি আপনার ট্রাই করছি আর কি বোঝানোর জন্য। আশা করি মোটামুটি বুঝতে পারছেন আর কি। তাহলে আপনাদের আমার যে হচ্ছে আপনার বিসিএস প্রিলিমিনারি 46তম ম্যাথ পার্টটুকু সলভ করা হয়েছে, 45তম ম্যাথ পার্টটুকু সলভ করা হয়েছে, পরবর্তীকালে আরও আসবে।